হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বেসিক স্ট্যাটিস্টিক্যাল প্লটস সম্পর্কে। স্ট্যাটিস্টিক্সে আমরা যে বেসিক প্লটসগুলি ইউজ করি সেগুলি কখন এবং কোথায় ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানব। আজকের লেকচারটি মূলত বিগিনার্সদের জন্য। স্ট্যাটিস্টিক্স মেইনলি ডিলস উইথ কালেকশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন, এবং এই ডেটা এবং ইনফরমেশনগুলি একটা পার্টিকুলার পারপাসে কালেক্ট করা হয়ে থাকে। পরবর্তীতে সেগুলি অ্যানালাইসিস করে জেনারেল পিপলদের জন্য রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, tabulation of each run for each ball in cricket gives the statistics of the game. সো এই ধরনের ইনফরমেশনগুলিকে টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এবং গ্রাফসগুলি ইউজ করা হয় এই স্ট্যাটিস্টিক্সগুলিকেই পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করার জন্য। প্রথমেই আমরা জেনে নেই বেসিক স্ট্যাটিস্টিক্যাল প্লটসগুলি কি কি। বার চার্ট, পাই চার্ট, ডট প্লট, হিস্টোগ্রাম, বক্স প্লট, স্টিম অ্যান্ড লিপ প্লট, স্ক্যাটার প্লট, টাইম সিরিজ প্লট। এগুলির ভিতরে প্রথম তিনটি ফর ক্যাটাগরিক্যাল ডেটা, অর্থাৎ বার চার্ট, পাই চার্ট এবং ডট প্লট হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য, এবং পরেরগুলি কোয়ান্টিটেটিভ ডেটার জন্য, অর্থাৎ হিস্টোগ্রাম, বক্স প্লট, স্টেম অ্যান্ড লিপ প্লট, স্ক্যাটার প্লট, টাইম সিরিজ প্লট। আমাদের কেন গ্রাফিক্যাল প্লট ইউজ করার প্রয়োজন হয়? আমি প্রথমেই বলেছি যে ডেটা বা ইনফরমেশনগুলি কালেক্ট করা হয় সেগুলিকে জেনারেল পিপলদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত টেবুলার ফর্ম ইউজ করা হয়ে থাকে। সিম্পলি আমরা যদি ক্রিকেট ম্যাচের স্কোরড রানের কথা চিন্তা করে থাকি, রানস পার ওভার, কিংবা খেলার এ পর্যন্ত কত রান সংগ্রহ করা হলো, কতগুলি উইকেট ফল করলো, সেটা আমরা এভাবে টেবুলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এটা 2012 সালের ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের যে স্কোরড রান তার টেবুলার ফর্ম। খেয়াল করে দেখুন, স্কোরড রানগুলিকে আমরা এভাবে টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি এবং তার সামারি ইনফরমেশন জেনারেল পিপলদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা যদি এই টেবিলের পরিবর্তে এভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করে থাকি, দেখুন, তাহলে জেনারেল পিপলরা খুব ইজিলি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং আরো কম সময়ে খেলা সম্পর্কে পুরো আইডিয়া সে পেয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি টেবুলার ফর্মের চেয়ে গ্রাফিক্যাল প্লট আরো বেটার এবং কুইক ইনফরমেশন রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে আসুন আমরা স্ট্যাটিস্টিক্যাল প্লটসগুলি সম্পর্কে একটু ডিটেলস জেনে নেই। প্রথমে আমরা জানি বার চার্ট সম্পর্কে। এটাকে কলাম চার্টও বলা হয়ে থাকে। এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এটা মূলত প্রত্যেক ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিসপ্লে করে থাকে। এটা যে কোনো নাম্বার অফ ক্যাটাগরির জন্য ব্যবহার হয়ে থাকে। কোনো লিমিট নেই, কোনো বাধ্যবাধকতা নেই। দুটো ক্যাটাগরির জন্য বা 10, 15, 16 যে কোনো নাম্বার অফ ক্যাটাগরির জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে একটা বার চার্ট শো করা হয়েছে যেখানে একটা কার পার্কের কারগুলির কালার রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে প্রত্যেকটা কালারের ফ্রিকোয়েন্সিটা এভাবে বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার আসি পাই চার্টে। এটাকে সার্কেল চার্টও বলা হয়ে থাকে। এটাও ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। পাই চার্টের মাধ্যমেও প্রত্যেকটা ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। This is appropriate for more than 2 but smaller number of categories. বেশি ক্যাটাগরিজের ভেরিয়েবলের জন্যও ব্যবহার করা যেতে পারে, বাট বেটার ভিজুয়াল ডিসপ্লের জন্য রিলেটিভলি স্মল নাম্বার অফ ক্যাটাগরিজের জন্য পারফেক্ট। এখানে একটা পাই চার্টের এক্সাম্পল দেখানো হয়েছে যেখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলি রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এখানে মূলত কন্ট্রিবিউশন অফ ভেরিয়াস সেক্টরস টু ইকোনমি অফ টার্কি ইন 2020 দেখানো হয়েছে।
বার চার্টের চেয়ে পাই চার্টটা জেনারেল পিপলদের কাছে মোর পপুলার। এবার আসি ডট প্লটে। এটাও ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য আরেকটি ভিজুয়াল ডিসপ্লে। এটা সিমিলার টু বার চার্ট, কিন্তু এখানে বারের পরিবর্তে ডটস ইউজ করা হয়ে থাকে। এই প্লটটা ফ্রিকোয়েন্সির উপর বেসিস করে কনস্ট্রাক্টেড হয়ে থাকে। এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় না। আমরা বার চার্টের যে এক্সাম্পলটা ইউজ করেছিলাম সেই একই এক্সাম্পল এখানে ডট প্লটের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ এখানে একটা কার পার্কের কারগুলির কালারকে বারের পরিবর্তে ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে মূলত যত ফ্রিকোয়েন্সি ততগুলি ডট রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবার আসি হিস্টোগ্রামে। A histogram is appropriate for summarizing the distribution of a numeric variable. এই প্লটের মাধ্যমে মূলত আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন চেক করা হয়ে থাকে। হিস্টোগ্রামও বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, কিন্তু বার চার্টে যেরকম বিটুইন বারস একটা গ্যাপ থাকে, হিস্টোগ্রামে সেই গ্যাপটা থাকে না। এখানে ফার্মেসি ড্রাগ ডিসপেন্সিং এর একটা হিস্টোগ্রাম দেখানো হয়েছে। এই হিস্টোগ্রাম থেকে আমরা বলতে পারি ড্রাগ ডিসপেন্সিং টু টাইম ইজ সিমেট্রিক অর নরমালি ডিস্ট্রিবিউটেড। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে প্রপার্টি সেলসের। আমরা দেখতে পাচ্ছি এটা রাইট টেইলড। এটা আরেকটা হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি ডেটাটা বাইমোডাল, অর্থাৎ এখানে আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন ইজ 2, বা সিম্পলি আমরা বলতে পারি আমাদের ডেটা দুটো ডিস্ট্রিবিউশন ফলো করছে। একটা পার্ট একটা ডিস্ট্রিবিউশন ফলো করছে, আরেকটা পার্ট আরেকটা ডিস্ট্রিবিউশন ফলো করছে। এবার আসি বক্স প্লটে। এটাকে বক্স অ্যান্ড হুইস্কার প্লটও বলা হয়ে থাকে। বক্স প্লট ইজ অলসো অ্যাপ্রোপ্রিয়েট ফর সামারাইজিং দ্য ডিস্ট্রিবিউশন অফ এ নিউমারিক ভেরিয়েবল। এটার মাধ্যমেও আমরা আন্ডারলাইং ডিস্ট্রিবিউশনটাকে চেক করে থাকি। এই প্লটের মাধ্যমে আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন ডিসক্রাইব করার যে 5 পয়েন্টস সেটা আমরা সরাসরি পেয়ে থাকি, যেমন মিনিমাম ভ্যালু, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল বা যেটাকে আমরা মিডিয়ান বলে থাকি, থার্ড কোয়ার্টাইল এবং ম্যাক্সিমাম। ইন অ্যাডিশন এটা আমাদের কিছু অ্যাডভান্স ইনফরমেশনও দিয়ে থাকে, যেরকম এটার মাধ্যমে ডেটায় যদি কোনো আউটলায়ার থাকে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ এ বক্স প্লট। এই পয়েন্টটা আমাদের মিনিমাম ভ্যালু শো করে থাকে। এটা ফার্স্ট কোয়ার্টাইল, এটা সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান, এবং এটা থার্ড কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল মিলে আমাদের বক্স ক্রিয়েট করে, এবং আমরা জানি এই ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল মিলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ তৈরি করে। এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে ডেটার 50% বিলং করে। অলসো আমরা বলতে পারি ফার্স্ট কোয়ার্টাইল থেকে মিডিয়ান পর্যন্ত 25%, মিডিয়ান থেকে থার্ড কোয়ার্টাইল পর্যন্ত 25% অবজারভেশন বিলং করে। এবং এটা ম্যাক্সিমাম ভ্যালু। থার্ড কোয়ার্টাইল থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত আপার 25% ডেটা বিলং করে, এবং মিনিমাম থেকে ফার্স্ট কোয়ার্টাইল পর্যন্ত লোয়ার 25% অবজারভেশন বিলং করে। এই বক্স প্লটের হুইস্কারের লেন্থ বা বক্সের ভিতরে মিডিয়ানের পজিশন থেকে আমরা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া পাই। ফর এক্সাম্পল, বক্সের মাঝামাঝি পজিশনে যদি মিডিয়ান লাই করে তাহলে আমরা বলি ডেটাটা সিমেট্রিক, এবং রিলেটিভলি লেফট সাইডে বিলং করে তাহলে আমরা বলি রাইট টেইলড, এবং রিলেটিভলি যদি রাইট সাইডে বিলং করে তাহলে আমরা বলি লেফট টেইলড ডিস্ট্রিবিউশন। কোনো পয়েন্ট যদি এই মিনিমাম ইন্ডিকেটর এবং ম্যাক্সিমাম ইন্ডিকেটরের বাইরে থাকে সেটার সাধারণত অ্যাস্টারিস কিংবা সার্কেলের মাধ্যমে শো করে থাকে, তাহলে সেগুলিকে আমরা আউটলায়ার হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ফর এক্সাম্পল, এই ভিজুয়াল ডিসপ্লেটাতে এই 3টা পয়েন্ট মিনিমাম ইন্ডিকেটরের লেফট সাইডে লাই করছে, সো এই 3টা আমাদের সেক্ষেত্রে আউটলায়ার হবে। এরপরে আসি স্টিম্যানলি প্লটে। এই প্লটটাও একটা নিউমারিক ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন সামারাইজ করার জন্য ব্যবহার হয়ে থাকে। সুতরাং এই প্লটের মাধ্যমেও আমরা আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন চেক করতে পারি। এছাড়াও এই প্লট আমাদেরকে কিছু ডেসক্রিপটিভ ইনফরমেশনও দিয়ে থাকে, যেরকম মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু,
মিডিয়ান, মোড, রেঞ্জ এগুলি সম্পর্কেও আমাদের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটাতে এই পার্টটা হচ্ছে স্টেম এবং এই পার্টটা হচ্ছে লিফ, এবং স্টেম অ্যান্ড লিফ কিভাবে কনস্ট্রাক্ট করা হয়ে থাকে, দ্যাট মিন্স ডেটাগুলিকে কিভাবে স্টেম অ্যান্ড লিফে সামারাইজ করা হয় তার একটা এক্সাম্পল এখানে আমি শো করেছি। ফর এক্সাম্পল এখানে যে 32 ভ্যালুটা, সেটার 3 যাচ্ছে স্টেমে এবং 2 আসছে লিফে। এভাবে প্রত্যেকটা ভ্যালুকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই স্টেম অ্যান্ড লিফ প্লটটাতে। তাহলে 15 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, 1 সাথে 5 আসছে, সো 15। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 41, 4 এবং 1, সো 41। এবং এই 41 এবং 15 থেকে আমরা রেঞ্জ সম্পর্কে আইডিয়া পাবো, অর্থাৎ রেঞ্জ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, দ্যাট মিন্স 41 মাইনাস 15। এছাড়াও এখানে মোট 10টা অবজারভেশন আছে, সো আমাদের মিডিয়ান হবে 5 এবং 6তম অবজারভেশন দুটির অ্যাভারেজ, দ্যাট মিন্স 23 অ্যান্ড 26, এই দুটোর অ্যাভারেজ হবে আমাদের মিডিয়ান। মোড আমাদের এখানে দুটো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 23 এবং 26, সো মোড 23 অ্যান্ড 26। সো এইভাবে আমরা স্টেম অ্যান্ড লিফ প্লট থেকে ডিস্ট্রিবিউশন সম্পর্কে এবং ইন অ্যাডিশন এই ডেসক্রিপটিভ ইনফরমেশনগুলিও আমরা পেয়ে থাকি। এবার আসছি স্ক্যাটার প্লটে। স্ক্যাটার প্লটের মাধ্যমে মূলত দুটো ভেরিয়েবলের রিলেশনশিপ রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। সো এটা 2 ডাইমেনশনাল একটা প্লট। এক্স অ্যাক্সিসে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটটাকে প্লট করা হয় এবং ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্লট করা হয়ে থাকে। এছাড়াও স্ক্যাটার প্লটের মাধ্যমে ভেরিয়েবল দুটো লিনিয়ারলি রিলেটেড কিনা সেটা সম্পর্কেও একটা প্রাইমারি আইডিয়া আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, এই স্ক্যাটার প্লটটাতে আমরা দেখতে পাচ্ছি ডটগুলি একটা আপার ট্রেন্ড ফলো করছে। সো আমরা বলতে পারি এখানে এই ভেরিয়েবল দুটোর ভিতরে পজিটিভ কোরিলেশন এক্সিস্ট করছে। এই প্লটটাতে আমরা দেখতে পাচ্ছি ডটগুলি লোয়ার ট্রেন্ড ফলো করছে। সো আমরা এখানে বলতে পারি ভেরিয়েবল দুটো নেগেটিভলি কোরিলেটেড। এই প্লটটা স্ক্যাটার্ড অবস্থায় আছে, আপার বা লোয়ার কোনো ট্রেন্ডই ফলো করছে না। সুতরাং এখানে আমরা বলতে পারি ভেরিয়েবল দুটোর ভিতরে কোনো কোরিলেশন এক্সিস্ট করছে না, বা আমরা বলতে পারি ভেরিয়েবল দুটোর ভিতরে কোরিলেশন 0। এই স্ক্যাটার প্লটটা থেকে আমরা বলতে পারি ভেরিয়েবল দুটো লিনিয়ারলি রিলেটেড না। সুতরাং এইভাবে স্ক্যাটার প্লটের মাধ্যমে আমরা দুটো ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ এবং এরা লিনিয়ারলি রিলেটেড কিনা সে সম্পর্কে আইডিয়া পাই। এরপরে আসছি টাইম সিরিজ প্লটে। টাইম সিরিজ প্লট মূলত একটা ইউনিভেরিয়েট প্লট। এখানে ভ্যালুসগুলিকে টাইমের এগেইনস্টে প্লট করা হয়ে থাকে। এই প্লটের মেইন গোল হচ্ছে ডেটার প্যাটার্নটা ফাইন্ড করে সেখান থেকে ফিউচারের জন্য প্রেডিক্ট করা। আমরা এই সিরিজের সাথে মোরাললেস সবাই ফ্যামিলিয়ার, সো দিস ইজ অ্যান পারফেক্ট এক্সাম্পল অফ আওয়ার ডেইলি লাইফ ফর টাইম সিরিজ প্লট। এই এক্সাম্পলটাতে মান্থলি রেইনফল অফ রাজশাহী শো করা হয়েছে। এখানে 2008 থেকে 2016 পর্যন্ত রাজশাহীতে যে মান্থলি রেইনফলগুলি হয়েছে সেগুলি লাইন প্লটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই টাইম সিরিজ প্লটটাতে রাজশাহী ডিভিশনের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকা এবং চিটাগাংয়ের ইনফরমেশনও সামারাইজ করা হয়েছে। এইভাবে আমরা টাইম সিরিজ প্লটের মাধ্যমে ভ্যালুগুলিকে টাইমের এগেইনস্টে প্লট করে থাকি। এখানে টাইমটা প্রবলেমের উপরে ডিপেন্ড করছে। এটা সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে ইন ডেজ, মান্থস, ইয়ার্স। এই বেসিক প্লটগুলির পাশাপাশি আরো দুটো প্লট ফ্রিকোয়েন্টলি ইউজ হয়ে থাকে। তার একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। এটা অলমোস্ট আইডেন্টিক্যাল টু হিস্টোগ্রাম, তবে এটাকে মূলত ডেটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডিসপ্লে করার জন্য ব্যবহার হয়ে থাকে, কিংবা ভেরিয়াস সেট অফ ডেটাকে কম্পেয়ার করার জন্য ব্যবহার হয়ে থাকে। এটাও কোয়ান্টিটেটিভ ডেটার জন্য ইউজ হয়ে থাকে। এটা মূলত একটা লাইন প্লট যেটা কোয়ান্টিটেটিভ ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে।
এখানে আমরা একটা এক্সাম্পল ইউজ করেছি। এই রেড কালারের লাইনটাই মূলত আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। র ডেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির পয়েন্টগুলি স্কেলের মাধ্যমে যোগ করে দিলেই আমরা ফ্রিকোয়েন্সি পলিগন পাই। গ্রুপ ডেটার ক্ষেত্রে হিস্টোগ্রামের যে টপের যে মিড পয়েন্টগুলি সেগুলি স্কেলের মাধ্যমে যোগ করে দিলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন পাই। এছাড়াও আরও একটি বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত প্লট হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা অজিপ। এটা একটা মূলত লাইন গ্রাফ, যেটার মাধ্যমে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের অ্যাবভ কিংবা বিলো কতগুলি ডেটা আছে সেটা ডিটারমাইন করা হয়। আমরা ফ্রিকোয়েন্সি টেবিল থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কম্পিউট করার পরে সেটাকে এই প্লটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। সুতরাং আমরা লাস্ট ভ্যালুর জন্য যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো সেটা টোটাল নাম্বার অফ অবজারভেশন হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা অজিপ কার্ভ। আমি এই জন্য অজিপ কার্ভ বলছি কারণ এই লাইন প্লটটা সাধারণত স্মুথ একটা প্লট তৈরি করা হয়। এটা লেস দ্যান বা গ্রেটার দ্যান দুইভাবেই তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ লাস্ট নাম্বারে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি শো করা হতে পারে অথবা প্রথম নাম্বারেও টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি শো করা যেতে পারে। দুইভাবেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের বেসিক প্লটস ইন স্ট্যাটিস্টিক্স। আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে।